সেদিনের পর থেকে নিয়ে আর কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। যে যার মতোই থাকুক না, সে কেন শুধু শুধু এসবে নাক গলাতে যাবে। নিহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিচে বিছানা করে শুয়ে পড়ল, কিন্তু শুতে গিয়ে তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলেই যেন শরীরের ব্যথাটা মাথা ছাড়া দিয়ে ওঠে। কাল রাতের আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতেও পারছে না, পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। এক পাশ হয়ে কতক্ষণই বা শোয়া যায়। তার উপর ইদানিং নিচ থেকে ঠান্ডা ওঠে, যার ফলে নিহার রাতে প্রচুর শীত করে। এখন দিনের বেলায় গরম পড়লেও রাতের বেলায় যথেষ্ট শীত শীত অনুভূত হয়। আর সবচেয়ে বড় কথা হলো, নিহা যে কাঁথাটা গায়ে দেয় সেটা একদম পাতলা, যার দরুন শীতটা নিহার আরও বেশি লাগে। নিহা শোয়া থেকে কয়েকবার ব্যালকনির দরজার দিকে উকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে? নাকি বললে আবার মারধর করবে? কিন্তু না বলেও তো উপায় নেই, নিচ থেকে ঠান্ডা লাগে। তাই তো আমি রাতে ঘুমোতে পারি না, তার উপর সারা শরীর ব্যথা। কি করব আমি? ওনাকে কি বলা উচিত নাকি না বলাটাই শ্রেয়? নেহা যখন এসব সাত পাঁচ ভাবছিল, তখন এই বেলকনির দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভিতরে এসেছে। জয় এক নজর নেহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নেহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকিং করছে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নেহা একটু অবাক হলো, আর সেটা হলো জয় আজকে মীরার সাথে কথা না বলেই ব্যালকনি থেকে চলে আসলো। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পর রুমে আসে, আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নেহা বেশি সময় ধরে এসব ভাবলো না। সব ভাবনা একপাশে রেখে কাথর গলায় জয়কে ডেকে উঠল। শুনছেন? জয় ভুরু কুঁচকে তাকালো নেহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল। না, বল। নেহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক গিলে ভীতু কণ্ঠে বলল, আমার না নিচে থাকতে কষ্ট হচ্ছে, রাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি? পুরো কথা শেষ করতে পারল না নেহা। তার আগেই জয় রাগী কণ্ঠে বলল, তার মানে তুই এটা বলতে চাচ্ছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? হুম? তাহলে বলবো, তুই না জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ আমি তোকে কোনোদিনও আমার বিছানার পাশে জায়গা দেব না। তুই যেখানে আছিস তোর জায়গা ওখানেই। আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই তোমাকে বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ার যোগ্যতাও রাখিস না রে ভাই। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে বিছানায় জায়গা দেব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়ছে বলে মিথ্যা নাটক করিস না। কোনো শীত টিত পড়তেছে না। শীত আসলে তোর জন্য একার আসবে না, আমাদের জন্য আসতো। কই, আমার তো শীত লাগছে না। যত সব নাটকবাজ। এত চলে যেতে বলি চলে তো যাই না, উল্টা সবসময়। কথাগুলো বলেই জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল, আর নিয়া সেভাবেই থ হয়ে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ টুপ করে দুফোঁটা জল চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। এই মানুষটা ওকে বরাবরই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। ওর যে কোনো কথার বিপরীত অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয় দেখেই তো বলেছিল। কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেলল যে এতগুলো কথা শুনিয়ে দিল? ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কি না। কিন্তু জয় ওকে পুরো কথা শেষ করতে না দিয়েই নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিয়েও আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে এপাশ হয়ে শুয়ে পড়ল, আর শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটাও নিজের ইচ্ছে মতো কাটতে পারে না, নীরবে চোখের জল ফেলতে হয়। নিহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। কেন ওর সাথেই এমন হলো? ও কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি ওপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতেও পারে না সে, কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমে জায়গাই হবে না। তখন তখন হয়তো বেলকুনিতে ছুঁড়ে মারবে। তাই নীরবেই চোখের জল ফেলে সে। আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেই সে শ্বশুরবাড়িতে সুখে থাকবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ গায়ের রং সুন্দর হলেই হয় না, কপাল নামক জিনিসটাও ভালো হতে হয়। যদি কপালটা খারাপ হয় তাহলে গায়ের রঙও তখন ফিকে পড়ে যায়। আর কপাল খারাপ হলেই হয়তো নিহার মতো এত সুন্দরী একটা মেয়ে আজ শ্বশুরবাড়িতে এসে অবেলার পাত্রী হয়ে গেছে। স্বামী নামক মানুষটির যেন দু চোখের বিষ সে। নেহা নিজেও জানে না ওর ভবিষ্যৎটা কী, কারণ এতটুকু নিশ্চিত যে স্বামী নামক মানুষটি কখনোই ওকে ভালোবাসবে না। আর ভালোবাসবেই বা কী করে? সে তো অন্য কারো। নেহা জানে
সে চলে গেলেই জয় মীরাকে বিয়ে করবে। এমনকি জয় বিয়ের পর থেকে আজ পর্যন্ত কম হলেও শতবার বলেছে নেহা যেন নিজ থেকে ওকে ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু নেহা সেটা কিছুতেই করতে পারবে না, কারণ সে এই মানুষটিকে অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষটি যতই অবহেলা করুক, যতই কষ্ট দিক, এমনকি বিষ খাইয়ে দিলেও নেহা সেটা অমৃত ভেবে খেয়ে নেবে, তবুও এই মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নিহার। চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজও নিহা একদম সকাল সকাল উঠে গিয়েছে। নিহার এটা রোজকার অভ্যাস। সকাল হলেই ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার। সে এই বাড়িতে আসার পর থেকে প্রতিদিন ওই 5টা বাজতেই উঠে যায়। শুধু কালকেই উঠতে একটু লেট হয়েছিল নিহার, আর সেটাও জয়ের সহ্য হয়নি। নিহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নিহা কিচেনে গিয়ে সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নিল দ্রুত, কারণ 8টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেননা রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটা অন্যতম একটা আদেশ, আর তা হলো সবাইকে সকাল 8টায় নাস্তার টেবিলে থাকা চাই। তাই সবাই রায়হান সাহেবের ভয়ে 8টা বাজার আগেই নাস্তার টেবিলে এসে হাজির থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনও জানেন না নিহা ওনার ঘরে সার্ভেন্ট হয়ে গেছে। নিহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা। উনি তো মনে করেন ঋতুই বাসার সব কাজ করে। নিহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নিহা আর ঋতু মিলে 7:30টার আগেই ব্রেকফাস্ট রেডি করে ফেলল। এখন শুধু ডাইনিংয়ে নিয়ে রাখা বাকি, সেটা 8টা বাজার 10 মিনিট আগেই রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে। আর জগিং থেকে এসে যদি বিছানাটা গুছানো না দেখে তাহলে আবারও নিহার গায়ে হাত তুলবে। তাই নিহাও সকালের নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে। জয়ের আর যাই খারাপ দিক থাকুক, ওর এই একটা ভালো দিক হলো সকাল সকাল ওঠা। জয় 6টা বাজতেই উঠে যায়, আর উঠে ঘন্টাখানিক বাগানের দিকটায় গিয়ে এক্সারসাইজ করে নেয়। আর এটা ওর নিত্যদিনের রুটিন। হয়তো রোজ এক্সারসাইজ করে বলেই ওর বডিটা এত ফিট। নিহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসে ঝটপট বিছানা গুছিয়ে নিল। 7:45 বাজে, তার মানে এখনই জয় চলে আসবে। আর বাবাও নিশ্চিত উঠে গিয়েছে। টেবিলে নাস্তা সাজাতে হবে, তাই নিহা আবারও কিচেনে চলে আসলো। ঋতু, বাবার আসার টাইম হয়ে গিয়েছে, টেবিলে নাস্তাগুলো নিয়ে যেতে হবে। তুমি আমায় একটু এগিয়ে দাও, আমি রেখে আসছি। নিহার কথায় ঋতু বিনা বাক্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিংয়ে নাস্তাগুলো রেখে আসলো। 8টা বাজতেই সবাই ডাইনিংয়ে এসে বসলো, শুধু নিহা ছাড়া। নিহা না বসে সবাইকে খাবার সার্ভ করছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সবশেষে জয়ের প্লেটে নাস্তা দিতে জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নিহা। জয় প্লেটের দিকেই তাকিয়ে আছে। ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যে কোনো একটা ভাজি। নিহা যেই না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে, অমনি পানির গ্লাসে হাত লেগে পানির গ্লাসে থাকা সব পানি জয়ের শার্টে গিয়ে পড়ে। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে। হোয়াটস দ্য হেল? বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে রায়হান সাহেব, শায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো। নিহা তো রীতিমতো ভয়ে শুকনো ঢুক গিলছে। ওর সাথে কি হতে পারে সেটা ভাবতেই ওর পুরো শরীর কাঁপছে। নিহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বললেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয় রাগে চোখে একবার নিহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। তারপর রাগে ফুসফুস করতে করতে শার্টের পানিগুলো ঝাঁতে ঝাঁতে বলল, এই পানিগুলো আমার গায়ে ফেলতে হলো? চোখের কি মাথা খেয়েছো? দেখে কাজ করতে পারো না? কাজ করতে বলে কি তোমার? হ্যাঁ, আমার শার্টটা তো পুরো ভেজাই দিছো। এখন আবার আমার রুমে গিয়ে শার্ট চেঞ্জ করতে হবে। এই চোখকে আলমারিতে। বাকি কথা শেষ করতে পারল না জয়। তার আগেই ওর থেকে 2 গুণ ধমক দিয়ে উঠলেন রায়হান সাহেব। স্টপ দিস ননসেন্স। কি হচ্ছেটা কি জয়? নিহা না দেখে না হয় পানিটা ফেলে দিয়েছে, তাই বলে কি তুই এমন ধমক দিবি ওকে? ও তো আর ইচ্ছে করে ফেলেনি, ভুলবশত হাত লেগে গিয়েছে, তার জন্য তুই এমন রাগ দেখাবি? সরি বল ওকে। ড্যাড, তুমি দেখছো না আমার শার্টের? সরি বলতে বলেছি নিহাকে, সে সরি। রায়হান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে। না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। ওকে কিনা নিহাকে সরি বলতে হবে? নো, নেভার। এই ছোট লোকটাকে সে কিছুতেই সরি বলবে না। প্রয়োজনে আজ বাবার কথা শুনবে না সে, তবুও সরি বলবে না। কি হলো, কথা কানে যায়নি কি বলেছি? সরি থাক না বাবা, ভুলটা আমারই হয়েছে। সরিটা তো আমারই বলা উচিত, তাই না? আপনি শুধু শুধু ধমকাচ্ছেন ওনাকে। আমার অসাবধানতার কারণেই তো এমনটা হয়েছে। আপনি ওনাকে কিছু বলবেন না বাবা। নিহার কথায় রায়হান সাহেব আপত্তি করে বললেন, তোর কোনো দোষ নেই মা, ভুল তো মানুষেরই হয়। তাই বলে ভুল করে একটু পানি পড়েছে বলে ও এমন করবে? ওকে সরি বলতেই হবে, নয়তো। প্লিজ বাবা,
আমার কথাটা অন্তত রাখুন। বললাম তো ভুলটা আমার, উনি কেন আমায় সরি বলবে, বরং আমি ওনার কাছে সরি। আমার জন্যই ওনার শার্টটা ভিজে গেল। এতক্ষণ সময় ধরে শায়লা বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারলেন না। উনি রেগে গিয়ে বলে উঠলেন, তুমি কেমন মানুষ, নিজের ছেলেকে সাপোর্ট না করে বাহিরের মানুষকে সাপোর্ট করছো? একে তো আমার ছেলেটার এত দামি শার্টটা ভিজিয়ে দিল, তার উপরে এখন তুমি আরও ওর হয়ে সাফাই গাইছো। ও তো বলছে ওর দোষেই পানিটা পড়েছে, তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে? ও যেহেতু দোষ করেছে, সরি তো ওর বলা উচিত। কথাগুলো বলে শায়লা বেগম এবার রাগী চোখে নেহার দিকে তাকালেন। কি হলো, তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? সরি বলো জয়কে। সরি বলবে বলবে বলছো, কিন্তু সরি শব্দটা তো এখনো পর্যন্ত মুখ দিয়ে বের হলো না। তাড়াতাড়ি সরি বলো আমার ছেলেকে। শায়লা, রায়হান সাহেবের ধমককে উপেক্ষা করে শায়লা বেগম বললেন, এমন ধমক দেওয়ার কি আছে? আমি তো জাস্ট সরি বলতে বলছি, পায়ে তো আর ধরতে বলছি না। কি হলো, সরি বলো। শাশুড়ির কথায় নেহা এবার জয়ের দিকে তাকিয়ে সরি বলতেই যাবে, তার আগেই জয় হেসে বলে উঠল, মম, তুমি শুধু শুধু রাগ করছো। দোষটা আসলে আমারই। ড্যাড ঠিকই বলছে, আমার এমন রাগ করা উচিত হয়নি। নেহা, আই এম সরি। আমার আসলে এমন ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি। জয়ের সরি বলা দেখে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম আর জেসির চোখ থেকে যেন কঠোর বেরিয়ে আসার উপক্রম। জয় এসব কি করছে? ও কিনা এই গেও মেয়েটাকে সরি বলছে? শায়লা বেগম আর জেসির যেন এটা হজম হলো না। মা মেয়ে দুজনই যত দ্রুত সম্ভব কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল। জয় বাঁকা হাসল। মা আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝেছে। ওরা তো জানেও না জয় কোন ধাতুর গড়া। রায়হান সাহেব বেরিয়ে যেতেই জয় সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। আর যাওয়ার সময় নিহাকেও ডেকে গেল যেন রুমে আসে। নিহাও জানে জয় কেন তাকে ডাকছে। ওর যে আজ কপালে দুঃখ আছে সেটাও ও বুঝতে দেরি হলো না। তাই ঋতুকে টেবিল পরিষ্কার করতে বলে ভয়ে ভয়ে জয়ের পিছন পিছন যেতে লাগলো। নিহার হাত পা বরাবরের মতোই কাঁপছে। কে জানে জয় এখন কি করবে ওর সাথে। আমি জানি এখন উনি আবার আমায় মারবেন, কারণ আমার জন্যই বাবা ওনাকে বকেছে, তার উপর সবার সামনে সরি বলিয়েছে। আমাকে কি আর এমনি এমনি ছেড়ে দিবে সে? কেন যে তখন সাবধানে দেখে কাজ করলাম না আমি? তখন সাবধানে কাজ করলে এখন আর এমনটা হতো না। উফ, আল্লাহ, এবারের মতো বাঁচাও আমায় প্লিজ। কথাগুলো ভাবতে ভাবতে নেহা রুমে এসে ঢুকলো। আর রুমে ঢুকেই নেহা বড়সড় একটা ঢোক গিলল। ভয়ের পরিমাণটা যেন আগের চেয়েও শতগুণ বেড়ে গেল। আর তার কারণ হলো জয় হাতে কারেন্টের তার নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের শার্টটাও বিছানায় পড়ে আছে, হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে। অন্য সময় হলে জয়কে এমন খালি গায়ে দেখে নেহা লজ্জায় ওর দিকে তাকাতেই পারতো না, কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলেই গেছে। টলমল চোখে জয়ের দিকে তাকিয়ে আছে সে। জয় তাচ্ছিল্য হেসে বলে উঠল, আরে মেম সাহেব, এসেছেন তাহলে? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে নেহার দিকে এগিয়ে আসতে লাগলো। নেহা সারা শরীর কাঁপছে। জয় এখন কি করবে সেটা মনে করতেই নেহার আত্মা শুকিয়ে যাচ্ছে। নেহা যেন এখনই কান্না আসছে ভয়ে। নেহা দিক বেদিক শূন্য হয়ে কি করবে বুঝতেই না পেরে দৌড়ে গিয়ে জয়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর জয়ের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমনটা হবে না। সবসময় সাবধানে আমি কাজ করব, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আজকের মতো ক্ষমা করে দিন আমায়। কথাগুলো বলছে আর কাঁদছে নেহা। যদিও নেহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না, কারণ এর আগেও অনেকবার নেহা জয়ের পা ধরেছে যেন তাকে কোনো শাস্তি নেওয়া না হয়। কিন্তু জয় বরাবরই পাষাণ হৃদয়ে পরিচয় দিয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। নেহার চোখে জল আর পায়ে পড়ে আর্তনাদ করাটাও যেন জয়ের শক্ত মনকে গলাতে পারল না। জয় যেন নেহার কথাগুলো কানেই নিল না, বরং নেহার চুলের মুঠি ধরে একটানে নেহাকে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলে আমি তোকে ছেড়ে দিব? মোটেও না। তোর জন্য আমি আজ ড্যাডের কাছে এতগুলো কথা শুনেছি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলছে। তোর আজ আমি কিচ্ছুতে ছাড়বো না। তাই তো আজ বেল্ট নাই ইলেকট্রিক তার নিয়েছি, যাতে আজকে আর মারগুলো তোর সারা জীবন মনে থাকে। বলেই জয় নেহার গায়ে এলোপাথারি আঘাত করতে শুরু করলো। একে তো চুলের মুঠি ধরে রেখেছে, তার ওপর তার দিয়ে পশুর মতো আঘাত করছে। নেহা যেন কিছুতেই নিতে পারছে না মারগুলো। এমনিতেই আগের মারের ব্যথাগুলো এখনও কমেনি, তার ওপর আবার আজকের মার।
নেহা কাঁদছে আর হাত দিয়ে নিজের শরীরকে তারের আঘাত থেকে বাঁচাতে চাইছে। তবে আশ্চর্যের বিষয় হলো নেহা হাত দিয়ে নিজের শরীর বাঁচাতে চাইছে ঠিকই, কিন্তু একবারও জয়কে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কিংবা জয়ের হাতের টারটাও হাত দেয়নি। শুধু নিজের শরীরটাকে ঢাকার চেষ্টা করছে হাত দিয়ে। তবুও যেন নেহা ব্যর্থ। জয় মারছে আর বলছে, তুই তো আমার লাইফে এসে আমার জীবনটাকে হেল করে দিছিস। কোন দুঃখে যে বাবার কথায় আমি তোর মতো একটা ছোট লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না। তোকে বারবার বলেছি, হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা, নয়তো আমার চোখের সামনে আর আসবি না। তুই বুঝিস না? হ্যাঁ, আমার তোকে সহ্য হয় না। তারপরেও কেন চোখের সামনে ঘুরঘুর করিস? হ্যাঁ বল, চোখের সামনে কেন ঘুরঘুর করিস? তোর জন্য তো আমার আজকে এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছা করে এটা করছিস, কারণ তুই চাস না এই সুন্দর শার্টটা পরে আমি মীরার সাথে দেখা করতে চাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটে যাওয়ার জন্য কিনে এনেছি, আর এর জন্যই তো পানি ফেলে ভিজাই দিলি। তোকে তোকে আজ আমি মেরে ফেলবো। কথাগুলো বলেই জয় নেহার চুলের মুঠি ছেড়ে দিয়ে নেহার পেটে সজোরে একটা লাথি দিল। লাথিটা এত জোরে ছিল যে নেহা তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নেহা। সাথে সাথে নেহা ব্যথায় কুঁকড়ে উঠল। ও মা, ও আল্লাহ! নেহার এত আর্তনাদ, কিন্তু জয়ের কোনো ভাবান্তরই হলো না এতে। বরং সে তেতে গিয়ে নেহার পাশে ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নেহার মুখটা এক হাতে চেপে ধরে নেহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, শোন, আজকের পর থেকে কোনো নাটক করার আগে 100 বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকেই চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর তোর এই মুখটা না আমার দেখতে ইচ্ছা করছে না। তুই কখন যে বুঝবি আল্লাহই জানে। তোদের মতো ছোট লোকদের না এই একটাই সমস্যা, হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মাম আর ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বকা খায়। আর্দার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খাই, তাহলে তোর গলা টিপে মারতে আমি 2 বার ভাববো না। আমি না কিচ্ছুতে বুঝতে পারছি না, প্রতিদিন মার খেয়েও কেন এখানে পড়ে আছিস? আমার না এটা কিছুতেই মাথায় আসে না, বুঝেই আসে না। যত সব ফাউল কোথাকার, লাইফটাই পুরো হেল বানাই দিছে। কথাগুলো বলেই জয় নেহাকে ছেড়ে দিয়ে হাতের টারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নেহা সেখানেই পড়ে রইল। প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টাও করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশিই হয়ে গেছে। তার উপর ইলেকট্রিক তারের আঘাতগুলো যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে। আঘাতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নেহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানিগুলো মোছারও যেন শক্তি পাচ্ছে না সে। আসলে তখন হাত দিয়ে তারের আঘাত থেকে শরীরকে বাঁচাতে গিয়ে তারের আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও প্রচণ্ড যন্ত্রণা করছে। মারের আঘাতগুলো সব হাতে লালচে দাগ সৃষ্টি করেছে, যার ফলে হাতগুলো প্রচুর ব্যথা করছে। নেহা কোনো রকম ওঠার চেষ্টা না করে সেখানেই শুয়ে রইল। বাবা, মা, দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে। দেখো না তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সব সময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দেবে, আর দিয়েও তো ছিলে। তবে রাজপুত্রকে নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। তবে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো আমার সুখের জন্যই সবটা করেছিলে। কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যে মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য একটুও দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরে গিয়েছি আমি শুধুমাত্র মরিচিকের পেছনেই ছুটছি। ভালোবাসা সে তো দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরও কিছু টুকটাক কাজ করার পর যখন দেখলো নেহা আসছে না, তখন ঋতুর মনে কিছুটা খটকা লাগলো। জয় তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নেহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো, নেহা ভাবি এখনো আসতেছে না কেন? ছোট সাহেব তো সেই কখন চলে গেছে, না জানি আবারও মারছে কিনা। নয়তো ভাবি তো এতক্ষণ রুমে বসে থাকতো না, এতক্ষণে খানা খাওয়ার জন্য নিচে নাইমা আসতো। আল্লাহ, নেহা ভাবি যেন ঠিক থাকে, নেহা ভাবির যেন কিচ্ছু না হয়। ঋতু মনে মনে এসব বলতে বলতে নেহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকেই হা হয়ে গেল সে। নেহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলে দৌড়ে নেহার পাশে গিয়ে বসে পড়ল। ভাবি, ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আসো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না?
আমি জানতাম এমন কিছুই হবে। উঠো ভাবি, আমি সাহায্য করতেছি তোমায়। আসো বিছানায় গিয়ে শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আসছে, উঠে বসার শক্তিটাও পাচ্ছি না আমি। খুব কষ্ট হচ্ছে আমার, বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে। আর নিতে পারছি না আমি এইসব। আচ্ছা ঋতু, আমার একটা কথা রাখবে? কি কথা কও? আমি তোমার জন্য সব করতে পারবো। কও কি করতে হইব? আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবে? আমি রোজ রোজ মারগুলো আর সইতে পারছি না। তুমি আমার একটা বিষের বোতল এনে দাও, বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দিই আমি। আমি মরে গেলেই সবার ভালো হবে। আমি এইসব কষ্ট আর সইতে পারছি না। ভাবি, এসব তুমি কি কইতাছ? এমন কইতে নাই। খবরদার এমন কথা আর কখনো কইবা না। তুমি মরবা কেন? মেয়ে বলে কি পয়সা গেছো নাকি? এসব কথা আর যেন না শুনি। আসো বিছানায় নিয়ে যাই তোমায়। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। তুমি একটা কাজ করো, ওখানে আলমারির পাশে একটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও নিচে। নেহার কথা শুনে ঋতু যা বোঝার বুঝে গেল, তাই আর কোনো প্রশ্ন না করে মাদুরটা বিছিয়ে দিয়ে নেহাকে ধরে মাদুরে শুইয়ে দিল। তবে চিত হয়ে নয়, উপর হয়ে শুয়েছে নেহা, কারণ তার আঘাতগুলো পিঠে প্রচণ্ড পীড়া দিচ্ছে। চিত হয়ে শুলে তো আরও বেশি ব্যথা করবে। তুমি এভাবেই থাকো, আমি মুখ লইয়া আইতাছি। বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নেহাও কোনো রকম প্রতি উত্তর করলো না, সেভাবেই শুয়ে রইল। একটু পরেই ঋতু মুভ নিয়ে ফিরে আসলো। তারপর নেহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো সব খুলে ফেলল। আর সবগুলো হুক খুলতেই ঋতু আটকে উঠল, কারণ নেহার কোমর থেকে শুরু করে মাথার ঝুঁটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে। ফর্সা পিঠটা যেন কালচে হয়ে গেছে, কিছু কিছু জায়গা থেকে তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। ঋতু এতক্ষণ নেহার হাতের দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎ হাতের দিকে চোখ যেতেই ঋতু আরও বেশি অবাক হলো। দুই হাতে প্রচণ্ড রকম মারের দাগ হয়ে গেছে। নেহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুও যেন চোখে জল চলে আসলো। নেহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নেহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নেহার পিঠে মুভ স্পর্শ করাতে নেহা মা গো বলে বালিশের কভার খামচে ধরলো। হয়তো আঘাতযুক্ত স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল, তোমাকে এত করে কই এই বাড়ি থেকে চইল্লা যাও, চইল্লা যাও। কেন পইরা আসো এখানে? কেমন পশুর মতো মেরেছে। এভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউকে মারে না। পুরো পিঠ লাল হইয়া গেছে। কেন যে আমার কথা শোনো না? কথাগুলো বলছে আর নেহার পিঠে মুভ লাগাচ্ছে ঋতু। নেহা কিছু বলছে না, কারণ কিছু বলার মতো নেই তার। কোমরে আর পিঠে মুভ লাগানো শেষ হলে হাতেও মুভ লাগিয়ে দিল ঋতু। নেহাকে সে খুব ভালোবাসে, তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। নেহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথাই যেন নিজের গায়ে অনুভব করে ঋতু। ঋতু, ফ্যানটা একটু চালিয়ে দাও তো, খুব জ্বলছে। ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নেহার পাশে এসে বসলো। হুম, আজ কি দিয়ে এমন মারছে কত? আজকেরগুলো বেল্টের দাগ না, কেমন চিকন চিকন দাগ হইয়া গেছে দেহ। আজ নিশ্চয়ই অন্য কিছু দিয়া মারছে। কি দিয়া মারছে কত? বেশি কিছু দিয়ে মারেনি, ইলেকট্রিক তার দিয়ে মেরেছে, তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে। কি কারেন্টের তার দিয়া মারছে? উনি কি মানুষ নাকি জানোয়ার? এমন করে কেন বলছো ঋতু? মানুষ কখনো জানোয়ার হয় না। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এমন করে বলতে নেই। আরে রাহো তো তোমার নীতি কথা। কারেন্টের তার দিয়া কেউ মারে? কেউ বড় অপরাধ করলেও তো এমন করে মারে না। আর তুমি দোষ না করেও তোমাকে এমন করে মারলো কেন? চোর ধরা পড়লেও তো এমন করে মারে না। তোমাকে কি করে এমন ভাবে মারলো? ওই মীরা না টিয়া ওই শাকচুন্নির জন্য এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কান ভারী করছে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন করে মারে। বাদ দাও এসব, তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো, যাও গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা চিন্তা করতাছো? তুমিও তো কিচ্ছু খাও নাই এখনো পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে বোন, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এখন, তলপেটটা ভীষণ ব্যথা করছে। তার মানে পেটেও মেরেছে? দেখি এদিকে ফিরো তো। আরে না, পেটে মারেনি, এমনি ব্যথা করছে হয়তো। তুমি বরং যাও, গিয়ে নাস্তা করে নাও, এতক্ষণ ধরে খালি পেটে থেকো না তুমি। আর এখন আমি ঠিক আছি, আমার জন্য টেনশন করতে হবে না তোমার। হে, আমাকে খাইতে কইতেছে? নিজে খালি পেটে থাইকা আমাকে কইতেছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না, তুমি শুইয়া থাকো, আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আইতাছি।
বলেই নিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহা ডেকেও কোনো লাভ হলো না। নিহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু। নিহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেভাবে শুয়ে রইল। কে জানে আর কতদিন এমনভাবে সহ্য করতে হবে ওকে। আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্ত দেবে ওকে, সেটা আল্লাহই ভালো জানেন। খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নিহার পাশে এসে বসতেই নিহা বলে উঠল, ঋতু তুমিও না, আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না, তারপরেও শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো। আসো, আমি সাহায্য করতেছি উঠে বসতে। অল্প করে হলেও খাইয়া লও, আমি ওষুধ নিয়ে আইতাছি। খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার। বলেই ঋতু নিহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতে সাহায্য করলো। নিহাও জানে এখন ঋতুকে কিছু বললেও সে শুনবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো। নাস্তা করা শেষ হলে ঋতু নিহাকে ওষুধ খাইয়ে দিল। তারপর নিহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেলে নিহা আবারও শুয়ে পড়ল। এতক্ষণ ঋতু ছিল বলে দাঁতে দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন আর সহ্য করতে পারছে না নিহা। তলপেটটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল সে। পেটের মধ্যে যেন সব কিছু দলা পাকিয়ে একসাথে হয়ে যাচ্ছে। আসলে জয় লাথিটা এমনভাবে মেরেছিল সোজা তলপেটে গিয়ে লেগেছে, আর লাথিটা এত জোরে ছিল যে নিহার মনে হলো লাথিটা খেয়ে ওর পুরো শরীরের শক্তি যেন মুহূর্তেই কমে গেছে। ঋতুকে তখন মিথ্যা বলার কারণ হচ্ছে নিহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়তো। তাই নিহা ইচ্ছা করে ওকে মিথ্যা বলেছে যে পেটে মারেনি। নিহা ঘন্টা দুয়েক মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য টাইমলি রান্না করতে হয়। ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল। নিহাকে রান্নাঘরে আসতে দেখে ঋতু অবাক হয়ে বলল, ভাবি তুমি এখানে শুয়া না থাইকা এখানে আসতে কইছে কে? বারে রান্না করতে হবে না, শুয়ে থাকলে কি করে হবে বলো? ভাবি তুমি আসলে কি কও তো, নিজের শরীরের জন্য বিছানা থেকে উঠতে পারতাছো না, আর এখন আইতেছো রান্না করতে? তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া? নিহা গিয়ে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়ল। তারপর হেসে বলল, আমি মানুষই, রোবট নয় বুঝলে। এখন একটু ভালো লাগছে তাই উঠে আসলাম। আর তাছাড়া মার জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি রান্না করেছো তাহলে বুঝতেই তো পারছো কি হবে। তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে? কপাল খারাপ হলে তো করতেই হবে। তুমি টেনশন করো না, আমি এখন ঠিক আছি। সে তো দেখতেই পাইতাছি। এমন ভালো আছো যে এখনো করে হাঁটতেই পারতাছো না। আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পরে আছো কেন? শীত তো রাতে লাগে, এখন তো গরম পড়তাছে। হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে তার জন্য এমন লম্বা হাতা ব্লাউজ পরে আছো, তাই না? হুম, বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে অনেক। সামান্য যদি চোখেও পড়ে না তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক। ঋতু তাচ্ছিল্য হাসলো, হেসেই বলল, পুরো বাড়ি মাথায় তুলবে বলে আঘাতগুলো ঢাকা রাখতেছো, নাকি ছোট সাহেবকে বাঁচাতে চাইতেছো? কোনটা? আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকীর্তিটা না দেখে তার জন্যই তুমি এমন লম্বা হাতা ব্লাউজ পরেছো। নিহা কিছু বলল না, কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক। তাই ঋতুর কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না নিহা। কী বা বলবে? এটা যে মানুষটা ওকে রোজ পশুর মতো মারে তাকে সে এখনও ভালোবাসে, আর তাকে বাঁচানোর জন্যই সে এমন করেছে। নিহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলে ঋতু বাদ সাধল। ভাবি একদম কিছুতে হাত লাগাবা না, যেভাবে বসে আছো সেভাবেই বসে থাকো। মানে হাত না লাগালে কাজ করব কি করে? রান্না করতে হবে না? তোমার কিচ্ছু করতে হইব না, আমি সব কইরা নিমু আজ। তুমি শুধু বইসা বইসা আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো এসব? তুমি একা হাতে পারবে না সব কাজ করতে, আমায় করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতে সামলাও। এখন তাহলে আমি কেন পারবো না? আমার কথা আজ শুনতেই হইব তোমায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি একদম চুপচাপ বসে থাকো। নেহা আর কোনো উপায় না পেয়ে অজ্ঞতা বসে রইল। তবে একেবারে হাত গুটিয়ে বসে থাকবে
তা কিন্তু নয়, ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে। কারণ নিহা বসে বসে কাজ দেখার মতো মেয়ে না। কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে, এমন হতেই পারে না। নিহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আলালের ঘরে দুলালি ভাবেনি। সবসময় মায়ের হাতে হাতে কাজ করেছে। সবসময় নিজেকে সব কিছু মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলত। এমনকি মাকে কাজ করতে না দিয়ে ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এই জন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশ মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নিহার। রান্নাটা শেষ হয়ে এলে নেহা রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো। ঋতুও গোসল করতে গিয়েছে। নেহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে। যাই হয়ে যাক, নামাজটা যেন কিছুতেই বাদ দিতে চায় না নেহা। নামাজ পড়ে শায়লা বেগম আর জেসিকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিল নেহা আর ঋতু। শায়লা বেগম আর জেসি সকালের দিকে তেমন বাইরে যায় না, বেশিরভাগ বিকালের দিকেই বাইরে যায়। আর তাও সন্ধ্যার আগে আগে আবার বাসায় ফিরে আসে। কারণ রায়হান সাহেব মেয়ে আর স্ত্রী এমন বাইরে যাওয়াটা পছন্দ করেন না। তাই ওনার ভয়ে শায়লা বেগম আর জেসিও বাইরে থেকে সন্ধ্যার আগে ফিরে আসে, যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারেন। নিহাও দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল। আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো সন্ধ্যার আগ মুহূর্তে। নিহার ঘুম ভাঙার পর জানাল দিকে চোখ যেতেই অবাক হলো, অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে? দ্রুত সামনের দেয়াল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল নিহা। 5:10 বাজে। তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে। কারণ এখন দিন ছোট হয়, আসরের আজান 4টার আগেই দিয়ে দেয়। আর তাই এখন পড়লেও কাজা পড়তে হবে। নিহার নিজের ওপরেই রাগ হলো। ধুর, কেন যে শুতে গেলাম, না শুলে তো আর ঘুম আসতো না। ঘুমিয়ে পড়ায় এখন নামাজটাও কাজা হয়ে গেল। কি আর করার, মাগরিবের নামাজের সময় পড়ে নেওয়া ছাড়া আর উপায় নেই কোনো। নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। আর কিছু সময় পরই তো মাগরিবের আজান দিবে। অজু করিয়ে রাখলে আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে পারবে। এই ভেবে নিহা একেবারেই অজু করে ওয়াশরুম থেকে বের হলো। খানিক বাদে মাগরিবের আজান দিতেই নেহা আসর আর মাগরিবের নামাজ একসাথে আদায় করে নিল। নামাজ পড়ে নেহা আর রুমে থাকলো না। রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ঋতু ওখানেই ছিল। নেহাকে আসতে দেখে হেসে বলল, ভাবি, ঘুম ভাঙছে? আসরের সময় পেরিয়ে গেছে, তুমি আমায় ডাকোনি কেন ঘুম থেকে? আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে। শীতের দিনে ঘুমোনোতে গাটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। আমি ইচ্ছে করেই ডাকি নাই, কারণ ব্যথার ওষুধ খাইলে ঘুম হয় খুব। তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না। এই জন্যই তো রুমে গিয়া তোমাকে ঘুম থেকে ফেরত আসলাম। তবে নামাজের কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। নামাজের কথা মনে থাকলে ডাইকা দিতাম। আচ্ছা, তোমার না গা ম্যাচ ম্যাচ করতেছে বলছিলা? এই নাও, তোমার জন্য চা বানিয়ে রেখেছি। তুমি আইলে একসাথে খাবো বলে। তাই নাকি? হ্যাঁ, থ্যাঙ্কস, সেই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানাই রাখছি। নেহা মুচকি হেসে ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিল। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ঋতু, হ্যাঁ, কও ভাবি। তোমার ম্যামরা কি এসেছে? না ভাবি, নবাবের বেটিগুলো এখনো আসে নাই। হয়তো ওদের মা মেয়ের এখনো ঘোরা হয় নাই। আইব হয়তো ওদের পার্টি টাটি শেষ হইলে। ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন, নয়তো ওনাকে ওরা মা মেয়ে তো নাকে দড়ি দিয়ে ঘুরাইতো। বিশ্বাস করো ভাবি, আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি, যেন উনি অনেক বছর বাঁচে। বড় সাহেব সত্যি অনেক ভালো একজন মানুষ। তুমি ঠিকই বলছো, বাবার মতো মানুষ হয় না। উনি সত্যি অনেক বড় একজন মনের মানুষ। উনি আছেন বলেই হয়তো আমি এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে তো এই বাড়ির কাজের মেয়ে হিসেবেও আমি থাকতে পারতাম না। মানুষটা সত্যি অনেক ভালো। চা খাওয়া শেষ হলে নেহা আর ঋতু হাতে হাতে রান্নার কাজটা সেরে নিল। যদিও নেহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য, কিন্তু নেহা কোনো বাধা শোনেনি। কারণ তার একটাই কথা, সে এখন পুরোপুরি সুস্থ আর তাই রান্নাটা সেই করবে। ঋতু শেষমেশ আর কিছু বলতে না পেরে নেহার কাছে হার মেনে নিল। রান্নাটা শেষ করে যখন নেহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ রুমে যেতে নিচ্ছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। মা মেয়ে দুজনকে দেখে ঋতু মনে মনে হাজারটা গালি দিলেও মুহূর্তেই, কারণ ওদের শুনিয়ে শুনিয়ে তো আর গালি দিতে পারবে না। তাই মনে মনেই রাগটা ঝাড়ছে। আর ঋতুর রাগের কারণ একটাই, আর তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নিয়া ভাবিকে রান্নাঘরে পাঠাবে ওদের জন্য মূল্যবান কফি বানানোর জন্য, যেটা ঋতুর মোটেও পছন্দ না। মেয়ে মানুষ হয়ে অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের?
এক কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না? নেহা ভাবিকে দিয়েই কেন সব কাজ করায়? এজন্যই ঋতুর ওদের ওপর যত রাগ। ঋতুর ধারণায় ঠিক হলো। ঘরে ঢুকেই জেসি নেহাকে ডেকে ধাম্বিকতার স্বরে বলে উঠল, এই যে ভাবি সাহেবা, এখন আমার আর আমার মমের জন্য 2 কাপ কফি নিয়ে আসো। আমি রুমে যাচ্ছি, কফিটা যেন তাড়াতাড়ি আসে। ইস, ছোট লোক। বলেই মা মেয়ে দুজনে গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেল। নেহা আর কোনো উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো। কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে না যাওয়া হয় তাহলে কথাটা জয় বাড়ি আসার আগেই ওর কানে পৌঁছে যাবে। আর জয় বাড়ি এসে কি করবে সেটা নেহা ভালো করেই জানে। নেহাকে কিচেনের দিকে যেতে দেখে ঋতু দৌড়ে এসে নেহার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, ভাবি, একটা কাজ করতে পারবা? নেহা কিচেনে ঢুকতে ঢুকতেই বলল। কি কাজ? নেহা এবার আরেকটু নেহার গা ঘেঁষে আস্তে করেই বলল, তুমি ওদের মা মেয়ের কফির মধ্যে বিষ মিশিয়ে খাওয়াই দিতে পারবে? নেহা অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল, এ তো তুমি কি বলো এইসব? আমি ওদের কেন মারবো? কেন আবার? ওই নবাবের বেটিগুলো যে তোমারে রোজ রোজ কথা শোনায় আর মার খাওয়ায়, এই জন্য। আমার তো ইচ্ছে করতেছে এখনই গিয়া দুইটারে গলা টিপ্পা মাইরা ফেলি। যেমন মা তার তেমন মেয়ে, রাক্ষসী ডাইনে কোথাকার। নেহা কফি বানাতেই মনোযোগ দিয়ে বলল, ঋতু, এভাবে বলতে নেই। মানুষ কখনো রাক্ষস ডাইনি এইসব হয় নাকি? মানুষ তো মানুষই হয়। আর তাছাড়া তুমি জানো না, মানুষকে হত্যা করার কথা ভাবাটাও যে পাপ। আরে রাখো তো এসব জানাজানি। তোমার মতো আমার অত জানতে হইব না। ওদের আমি দু চোখে সহ্য করতে পারি না। ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে, নয়তো আগে আনলে তো আমি একদিনও থাকতাম না এই বাড়িতে। ঋতুর কথা শুনে নেহা হাসলো, হেসেই বলল, ঋতু, তুমিও না মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই। আচ্ছা তুমি যাও, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কি আর করব, আমি যখন ভালো না, ভালো লইয়াই থাইকো। এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে। নেহা ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা সত্যি অনেক ভালো, ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সব সময়। কফি বানানো শেষ হলে নেহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসির রুমে গেল। মা আসবো? শায়লা বেগম মুখ বাঁকিয়ে বললেন, এনেছিস? এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওইখানে রেখে যা। শায়লা বেগমের কথা শেষ হতে না হতেই জেসি বলল, আরে মম, নো হোয়াট, ভাবিজি আজ আমার অসুস্থ, তাই হয়তো কফি আনতে একটু লেট হয়ে গেছে। আফটার অল আজ ভাইয়া আদরটা একটু বেশি হয়ে গেছে যে। শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। জেসি মায়ের চাহনিটা বুঝতে পেরে হেসে বলল, মম, তুমি জানো না আজ ভাবিকে ভাইয়া কি দিয়ে আদর করেছে? তুমি দেখলে শুধু চেয়ে থাকতে। কেন, কি দিয়ে মেরেছে আজ? জয় তো সচরাচর বেল্ট দিয়েই মারে, আজকে নতুন কিছু দিয়ে মেরেছে? ওহ মম, মেরেছে কেন বলছো? বলো কি দিয়ে আদর করেছে। নেহা ওদের মামের বিদ্রুপগুলো আর নিতে না পেরে ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে যখনই বেরোতে গেল তখনই জেসি বাদ সাধল। আরে ভাবিজি, কই যাও? আমাদের কথা বুঝি সহ্য হচ্ছে না? আগে মমকে তো বলে যাও তোমাকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। নেহা কিছু না বলে মাথাটা নিচু করে রাখলো, কারণ ওর যে কিছু বলার মতো নেই। জেসি আবারও বলল, জানো মম, আজ ভাইয়া ভাবিজিকে ইলেকট্রিক তার দিয়ে মেরেছে। শায়লা বেগম অবাক হয়ে বললেন, তুই কি করে জানলি? আরে ভাইয়া যখন মারছিল, আমি তখন ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম। তাই নাকি? হুম। বাহ, আমার যে কি খুশি লাগতেছে। কিরে ছোট লোকের বাচ্চা, প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকার শখ মিটছে না? কেন পড়ে আছিস এখনো সেটাই বুঝতে পারছি না। চলে যা না এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতো ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার। তুই যত তাড়াতাড়ি বিদায় হবি এই বাড়ি থেকে তত তাড়াতাড়ি তোর জন্য ভালো হবে। এভাবে মা মেয়ে মিলে আরও 10 থেকে 15 মিনিট কথা শোনানোর পর নেহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারল, তাও আবার রায়ান সাহেব এসেছে বলে। নেহা যেন বুক ফেটে কান্না আসছে। আর স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে। যদি স্বামী নামক মানুষটি ওর হতো তাহলে কারো কিছু বলার সাধ্য থাকতো না। একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুরবাড়িতে কাটিয়ে দেয় সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটাই যদি নিজের না থাকে তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ।
রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো নেহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে। রুমে আসতেই ব্যালকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নেহা। নেহার বুঝতে দেরি হলো না, জয় মীরার সাথে কথা বলছে। নেহা লম্বা একটা দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমেই চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নেহার কানে অনায়াসে এসে পৌঁছাচ্ছে জয়ের কথাগুলো। ও কাম অন মীরা, তুমিও না, এত টেনশন কেন করো বলো তো? আমি তোমার ছিলাম, আর এখনো তোমারই আছি। ইন ফিউচার তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝছো? আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি একদম ভেঙে গুড়িয়ে দিব। জয়ের কথা শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল, হাসালে আমায়, এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও এ কথা কিভাবে বলো তুমি? তুমি ওই গেও ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার, খুব তাড়াতাড়ি ক্লোজ করবো ওর চ্যাপ্টারটা। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? ওকে তো আমি শুধুমাত্র ড্যাডের জন্যই সহ্য করছি, নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম। এনিওয়ে, আজ রাখছি, কাল দেখা হবে। সি ইউ। সেম টু ইউ। জয় হেসে কল কেটে দিল। নেহার সাথে যত রাগারাগি করুক না কেন বা যত মন খারাপই থাকুক, মীরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নেহার চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নেহা রোজই শোনে, কিন্তু তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এসব কথা বলতে শোনে ততবার মনে হয় নেহা কথাগুলো এই প্রথম শুনছে। জয় কি আসলেই ওকে ছুঁড়ে ফেলে দিবে ওর লাইফ থেকে? নেহাকে কি সত্যিই ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলে সেই মেয়েটার স্থান কোথাও হয় না, এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া প্রতিবেশী সবাই বাবা মাকে কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিয়ে কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না, চাইলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না। নেহার জীবনও থেমে থাকছে না, ভালো খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরও মাসখানিকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতে পার হচ্ছে নেহার দিন। আজকাল নেহার নিজের জীবনের প্রতি প্রচুর রাগ হয়। কেন সে এখনও বেঁচে আছে আর কেন সে মরে যাচ্ছে না, এই ভেবে নিজের ওপর রাগ হয় তার। কখন যে আজরাইলের ওকে চোখে পড়বে সেই দিনের অপেক্ষায় আছে সে। নিজের এই অভিশপ্ত জীবনটার ওপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নেহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নেহা রুমে এসেই ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে এসে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদেই এশার আজান হবে, তাই নেহা হাত মুখ ধোয়ার সময় একেবারে অজু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কোরআন তেলাওয়াত করে এশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল সে। 8টার দিকে রায়হান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, আর নেহা ওদেরকে কফি দিচ্ছিল। আচ্ছা, আজ কেন যেন মা মেয়ে সন্ধ্যায় কফিটা দিতে নিষেধ করলো এবং টিভি দেখার সময় তা দিতে বলল। নেহাও তাই করলো। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো কথা না বলে বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নেহাকে উদ্দেশ্য করে বললেন, নিহা, মা, আমার জন্য 1 কাপ চা নিয়ে রুমে আয় তো। বলেই রায়হান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। নেহাও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট 5 পর নেহা চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেল। বাবা আসবো? রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবাই বিছানায় বসছিলেন। নেহার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন, হেসে বললেন, আয় মা, ভিতরে আয়, অনুমতি নেওয়ার কি আছে? নেহা ধীর পায়ে হেঁটে রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন, বস মা, তোর সাথে কিছু কথা বলার আছে। নেহা কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, নিহা মা, তোকে একটা কথা। আমি জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝেছিলাম আপনি কিছু একটা বলবেন।
নয়তো চা তো আপনি নিচে গিয়েও খেতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন। নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা একপাশে রেখে কথা বলতেই মনোযোগ দিবেন, তখন চায়ের কথা আর মনেও থাকবে না আপনার। তাই আগে চাটা খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সব কিছুই খেয়ালে রাখে, ওনার কোন জিনিস কেমন করে চায় সবই যেন না বলতেই বুঝে যায়। আর এজন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। চা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের ওপর রেখে নিহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নিহা ও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল শ্বশুরের মুখপানে, কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেন, নিহামা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে। আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথা শুনে তোকে বিয়ে করার পর থেকে ও অনেক বদলে গিয়েছে। আগের বন্ধুবান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগেই ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললে সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা একা হাতে সামলানো কতটা কষ্ট বুঝতেই তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলে আমি বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজ থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বললে? বল মা, আমার এই একটা আবদার রাখবি তো? বলতে বলতে রায়হান সাহেব নিহার সামনে হাত জোর করে ধরলেন। নিহা তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছে না, কারণ সে নিশ্চিত যদি এই কথাগুলো জয়কে বলে তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবেরও কোনো তো দোষ নেই, উনি তো চাইতেই পারেন ওনার ছেলেও যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা করে। উনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে। আর তার কারণ হচ্ছে নিহাই এ সম্পর্কে শ্বশুরকে কিছু জানায়নি। আর জয়ও বাবার সামনে বরাবরই ভদ্রমার সুশীল একজন ছেলে। তাই জয়ের নিহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরেই থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসে। নিহার বুঝে আসে না বাবাকে কিভাবে বলবে যে জয়কে সেই কথাটা বলতে পারবে না, কারণ জয় কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরও মারধর করবে। কিন্তু রায়হান সাহেবকেও না বলার উপায় নেই, কারণ নিহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নিহা দিক বেদিক শূন্য হয়ে যখন কি বলবে ভাবছিল তখনই রায়হান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? পারবি না এই বুড়ো বাবাটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা? আমি বলবো জয়কে, আপনি একদম টেনশন করবেন না। দেখবেন আপনার ছেলে কাল সকালেই নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিসে যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখুন আপনি। নেহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটে উঠল। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই তো ওর মাকে না বলে কথাটা তোকে দিয়ে বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। নেহা মেখে হাসল, মুখের কৃত্রিম হাসিটা বজায় রেখেই বলল, আচ্ছা বাবা, আমি তাহলে আসি, আপনি কিছু সময় বিশ্রাম নিন। আচ্ছা মা। নেহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে। তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক কাচ্ছে। কিভাবে সেই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, কিভাবে বলবে এসব। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলেও নিহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনের কিছু টুকটাক কাজ গোছগাছ করে নিয়ে নিজেদের রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নিহা, কারণ সে তো এই সময় ব্যালকনিতে ড্রিঙ্কস করে। পর মুহূর্তেই মদের ঘ্রাণ নাকে আসতেই মনে পড়ল আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করে রুমে এসেছে, হয়তো এই সময়ের মধ্যে জয় ড্রিঙ্কস করা হয়ে গেছে। নেহাকে রুমে আসতে দেখে জয় এক নজর নেহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপায় মনোযোগী হলো।
জয় ড্রিঙ্কস করার পরেও এমন নর্মালভাবে থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই ও একটু আগে ড্রিঙ্কস করেছে। নেহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটি বলার জন্য বার কয়েক মুখে এনেও যেন আবারও ভেতরে ঢুকিয়ে ফেলল। নেহার যেন মুখ দিয়ে বের হতে চাইছে না কথাটা, কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে বলে। নেহা বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। জয় জানতো নেহা ওকে কিছু বলার জন্য এখানে দাঁড়িয়েছে, তাই তো মোবাইলের দৃষ্টি রেখেও কর্ণপাত তার নেহার দিকেই রেখেছিল। নেহার মুখ থেকে কথা বেরিয়ে আসতেই সে মোবাইলটা বালিশের পাশে রেখে নেহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নেহার একেবারে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা কি আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নেহা চমকে তাকালো, আমতা আমতা করে বলল, মানে? মানে ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে নাকি ফ্লোরকে? নেহা এবার ফাঁকা একটা ঢোক গেলে তারপর বলল, আপনাকেই বলার ছিল। বল কি কথা? তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, রেগে যাবেন না প্লিজ। নেহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করলো। রাগী কণ্ঠেই বলে উঠল, ন্যাকামি না করে কি বলবি বল। নেহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম যে আ, দেখুন বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন। আ, তাই বলছিলাম যে আমার কথা নয়, বরং বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমায় বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ। বাবা বললো বুঝিয়ে বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলে আমাকে বুঝিয়ে বলতে? আসলে আমায় তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো, তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো, তুই ভাবলি কি করে আমি তোর কথা রাজি হয়ে যাব? হ্যাঁ, নেহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলো বলছিল। কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসছে তখন, বিছানায় বসেই বলল, আচ্ছা আমি যদি তোর কথাটাই রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা না, এটা বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি তো? আপনি কি চান বলুন, আমি আপনার সব কথা রাখবো, আপনি যেটা বলবেন সেটাই করব আমি। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে একটা ডিল হয়ে যাক। ডিল? হ্যাঁ ডিল। আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করবো, ইনফ্যাক্ট আমি কালই ড্যাডের বিজনেস জয়েন করব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি। শিওর? হুম। ফাইন, আমি কাল থেকে অফিস যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আমি অফিস জয়েন হব আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে চাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল, আমার শর্তে রাজি আছিস? জয়ের কথা শুনে নেহা যেন 440 ভোল্টের ঝটকা খেল। নেহা জানতো জয় ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়েক্ট করবে, কিন্তু নেহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নেহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথাই এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠছে। নেহার নীরবতা দেখে জয় আবারও বলে উঠল, কি হলো এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটাই করবে, তবু যেন আমি ড্যাডের ইচ্ছাটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখন আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপ মারে। আমি আপনার শর্তে রাজি। জয় যেন নেহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। আসলে নেহার মুখ থেকে সে এই কথাটা শুনবে আশা করেনি। সে তো ভেবেছিল নেহাকে এটা বললে নেহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছু বলবে না, কিন্তু নেহা যে জয়ের সত্ত্বে এমন রাজি হয়ে যাবে জয় সেটা কল্পনাও করেনি। নেহা আবারও বলে উঠল, আপনার শর্তে রাজি আছি আমি। আপনি কাল অফিস থেকে আসার পর আমায় আর এই বাড়িতে পাবেন না, আপনি আসার আগেই চলে যাব আমি। নেহার চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দের লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ এই গেও ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নেহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাব যেন খুশিটা আকাশ ছুঁয়ে যাচ্ছে।
কিন্তু খুশিটা চেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শুধু চলে গেলেই তো হবে না, আই নিড ডিভোর্স। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? হ্যাঁ, তাই আগে ডিভোর্স দিবি, তারপর চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিস জয়েন হবো। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কী করে হবে? নেহা তাচ্ছিল্য হাসল। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল, ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাথে সাইনটাও করে দেবো। ফলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না, তাই না? বাবা চাইছেন কাল সকালে নাস্তা টেবিলে যেন আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনার কথাটা বলেন। আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দেবেন না। ওকে, দেন ডিল ফাইনাল। নেহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এই গেও ছোটো লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে বলে। পরদিন সকালে সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় হঠাৎ জয় গলা খাকারি দিয়ে বলে উঠল, অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নেহা চমকে জয়ের দিকে তাকালো। তার মানে জয় সত্যি সত্যি অফিসে জয়েন করবে? নেহা অধিক আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল, জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন। তবে শায়লা বেগম এবং জেসির কোনো হেলদোল হলো না। ওরা আগের মতোই নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। বল বাবা, কি বলবি? বাবার সম্মতি পেয়ে জয় একটু নড়চড়ে বসে শান্ত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তো তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি ব্যবসা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নেহা খুশি হলেও শায়লা বেগম আর জেসি দুজন যেন আকাশ থেকে পড়ল। জয়ের কথা শুনে মা মেয়ে দুজনে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ওরা ঠিক শুনেছে তো, নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের আদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন, জয়, কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথা টাথা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবি মানে? তোর এখনও কি বিজনেস সামলানোর বয়স হয়েছে? এখন লাইফটাকে এনজয় করার সময়, আর তুই কি না বিজনেস দেখাশোনা করতে চাইছিস? বাবা, তোর চট্টর আসেনি তো? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তেই রায়হান সাহেবের রাগ উঠে গেল। উনি রেগে কিছু বলতে যাবেন, তার আগে জয় হাসি মুখে বলে উঠল, আরে মম, আমার জ্বরটর কিছুই আসেনি। আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নেহা না বোঝাতো আমায়, তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না এসব। থ্যাঙ্কস নেহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নেহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নেহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলেছে। আর তাই জয়ের কথা শুনে নেহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্যই হাসল। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটি। ওকে একটা শর্ত ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রায়হান সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রায়হান সাহেবের মনে যেন এক রাশ ভালো লাগা ছুঁয়ে গেল। রায়হান সাহেব খুশি হলেও খুশি হতে পারলেন না শায়লা বেগম। শায়লা বেগম রাগে কটমট করতে করতে রুমে চলে গেলেন। সাথে জেসিও উঠে চলে গেল মায়ের পিছন পিছন। জয় এটা দেখে বাঁকা হাসলো। ওর বুঝতে দেরি হলো না মম কেন উঠে চলে গিয়েছে। জয় হাসি মুখে রায়হান সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ড্যাড, আমি একটু মামার সাথে কথা বলে আসছি। মামা তো রাগ করেছে আমার সাথে, তুমি তো জানোই মামা কেমন। আসছি, হ্যাঁ। ওকে। জয় বাবার কথার প্রতি উত্তরে সৌজন্যসূচক হাসি দিয়ে উপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে। রায়হান সাহেব মুখে তৃপ্তির হাসি টেনে নেহার দিকে তাকালেন। নেহা তখনও ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রায়হান সাহেব হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, নিহা। নেহা দ্রুত চোখ সরিয়ে শ্বশুরের দিকে দৃষ্টি রাখল। মুখে হাসি টেনে বিনতি কণ্ঠে বলল, জি বাবা বলুন। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয় আমার বিজনেসটার দায়িত্ব নিতে চলল। আর এসব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। তোকে ধন্যবাদ দিব না, কারণ বাবা হয়ে মেয়েকে ধন্যবাদ দেওয়াটা বেমানান। তুই বরং বল যে তুই আমার কাছে কী চাস। আজ তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করব। বল মা, কী চাস তুই? না বাবা, কিছু লাগবে না আমার। আপনি বরং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনার দোয়াই আমার সব। আমার আর কিচ্ছু চাই না। আপনি খুশি হয়েছেন সেটাই আমার জন্য অনেক। আরে মা, দোয়া তো আমি সব সময় করি, কিন্তু কিছু দেওয়ার সুযোগ তো বারবার আসে না। তাই আজ আমি তোকে কিছু দিতে চাইছি। বল, কি চাস তুই? বললাম তো বাবা, আমার আর কিচ্ছু লাগবে না।
সব আছে আমার, আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যি অনেক ভাগ্যবান রে মা, যে তোর মতো একটা মেয়ে পেয়েছি। তোর জন্যই আজ আমার ছেলেটা বদলালো। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা, কোনোদিন শোধ করতে পারবো না। বাবা আপনিও না, কি সব বলেন? কিসের ঋণ, কিসের কি? আমি বরং আপনার কাছে কৃতজ্ঞ। আমার মতো একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ বানিয়েছেন। বম, এখনো রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললামই কেন আমি ড্যাডের বিজনেস জয়েন হচ্ছি। আই থিঙ্ক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। অবশেষে গিয়েও ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হই। উফ। জয় মাকে রুমে এসে সব বলার পর যখন মায়ের মুখে হাসি ফুটল না, তখন জেসি কথাগুলো বলল। দুই ভাই বোনের কথা শুনে শায়লা বেগম ক্ষীণ স্বরে বললেন, সত্যিই চলে যাবে ওই ছোট লোকটা, নাকি ঢপ মেরেছে তোকে? মম, ওকে এতদিনে আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাস ও যেটা বলেছে সেটা রাখবে। ছেলের কথা শুনে মুহূর্তেই শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ঝলমল হয়ে গেল। হেসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, এই না হলে আমার ছেলে, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি তোর সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে, তুই তো এখনও রেডি হোসনি। তাড়াতাড়ি ওই রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরও একবার ওর দেওয়া কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দেবো খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হব। জয় কিছু না বলে মুচকি হেসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই রায়হান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? আরে তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ তোকে সব বুঝিয়ে দিতে হবে তো আমার। আজ তোকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফার্স্ট। নিহামা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। আমি? নিহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন, হ্যাঁ যা মা। নিহাও আর কোনো উপায় না পেয়ে অগত্যা জয়ের পিছন পিছন রুমে গেল। নিহা কী করবে বুঝতে পারছে না, তাই রুমে এসেই এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আশ্রে গলার টাইটা বাঁধতে বাঁধতে নেহার দিকে না তাকিয়েই বলতে লাগলো, কাল কি ডিল হয়েছে মনে আছে তো?